সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় একটি জাতীয় সংসদ এবং গণভোট। এই দুটি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, মাত্র 10 দিন বাকি আছে। এই নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের উত্তাপ রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে প্রচারণা চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার ঠিক বাঁ পাশে শাম্মী আক্তার, বিএনপির সাবেক সংসদ সদস্য, বিএনপি দলীয়। শাম্মী আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। তারপর রয়েছেন জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জনাব জাহিদুল ইসলাম, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা দুইজনেই নির্বাচনের মাঠে প্রচারণায় আছেন। আমি জাহিদুল ইসলামকে দিয়ে শুরু করি যে আপনি কালকেও তো কুমিল্লার জনসভায়, জামাতের আমিরের জনসভায় আপনি উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন আমি যতটুকু দেখেছি। তো এর আগের অনেকগুলো প্রচারণায় আপনি ছিলেন। কেমন দেখছেন নির্বাচনের ভোটের মাঠ, প্রচারণার মাঠ কেমন দেখছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শকদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, নিঃসন্দেহে এটি আমাদের অনেক আবেগ এবং বাস্তবতার জায়গা। যেহেতু বিগত 3টি নির্বাচন আসলে অনেকটা নাটকীয় নির্বাচন হয়েছে। কোনোটা রাতের নির্বাচন, কোনোটা ভোটারবিহীন নির্বাচন, ডামি নির্বাচন। এবং আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা ভোটার হওয়ার পর থেকে আসলে ভোট দিতে পারিনি। তো যেহেতু জুলাই এবং আগস্টে আলহামদুলিল্লাহ একটা মানে সম্মিলিত প্রচেষ্টা, প্রয়াসের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। তো এই নির্বাচন সবার মাঝে আলাদা একটি উদ্দীপনা, আগ্রহের জায়গা রয়েছে। তো সারা দেশে আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে প্রত্যেকটা দলই, প্রত্যেক প্রার্থী তাদের প্রচারণায় ব্যস্ত আছেন এবং সকলে তার নিজের যে এজেন্ডা, ইশতেহার রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তো বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে আমিও বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি ভোটারদের মাঝে বেশ উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে জামাতের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি অনেকটা ওই হ্যামিলনের বাসিওলার মতো করে যেভাবে সারা দেশে মানুষের কাছে বাংলাদেশের যে স্বপ্নগুলো, প্রত্যেকটা মানুষ যেটি প্রত্যাশা করে, সেই স্বপ্নগুলোর কথা তুলে ধরছেন, বাস্তবতাগুলো তুলে ধরছেন এবং কোন প্রক্রিয়ায় আসলে জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেটাকে আমরা স্বপ্নের বাংলাদেশ বলতে পারি, তারুণ্যের বাংলাদেশ বলতে পারি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভোটারদের মাঝে বেশ আগ্রহ, উদ্দীপনা। এবং যখন গণসংযোগগুলো করছি তখন দেখছি যে সবাই একটা পরিবর্তন চাচ্ছে। যেহেতু বিগত সময়ের ফ্যাসিবাদী কাঠামো ছিল, অনেকগুলো দল এখানে সরকার পরিচালনা করেছে, কিন্তু আমরা যদি স্বাধীনতার পর থেকে 54 বছরের একটা হিসাব নিকাশ করি, তাহলে দেখা যাচ্ছে আসলে কেউই ওই অর্থে বাংলাদেশকে বড় কোনো পরিবর্তন করতে পারেনি। হয়তো আংশিক বা পার্টিকুলার পজিশনে পরিবর্তনগুলো হয়েছে। এই জন্য সবাই চাচ্ছে যে জুলাই পরবর্তী এই বাংলাদেশটা একটি বড় পরিবর্তন হোক, বড় সংস্কার হোক এবং আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হোক। এই জায়গা থেকে জামাত ইসলামের প্রতি সবারই একটি আলাদা উচ্ছ্বাস তৈরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার জায়গা থেকে আমি মনে করছি খুব সুন্দরভাবে প্রচারণা চলছে। শাম্মী আক্তার, আপনি তো বিশেষ করে হবিগঞ্জের 4টি নির্বাচনী আসনে বিএনপির হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও আপনি নিজে প্রার্থী হওয়ার কথা ছিল, দীর্ঘদিন ধরে আপনি সাবেক এমপিও ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসাবে একসময় পার্লামেন্টে জোরালো ভূমিকা রেখেছেন, সবাই আপনাকে চেনে। তো এবার সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও নির্বাচনী মাঠে আপনি সক্রিয় আছেন। ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে এবং আপনার যারা দর্শক আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচনটি আমাদের দরজায় কড়া নাড়ছে, মাত্র 10 দিন আর বাকি আছে। এই নির্বাচনটির জন্য আমাদের দীর্ঘ বছর অপেক্ষা করতে হয়েছে। প্রায় আপনার 17টি বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটি করতে যে দেখা গেছে যে অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, অনেকে গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেক জেল কতজন খেটেছে
সেটার মানে কোনো ইয়ত্তা নেই। আমি নিজেও তো জেলে ছিলাম। যাই হোক, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি ওনার যে ন্যূনতম একটা অধিকার যেটা মানুষের থাকে, যে ওনার চিকিৎসার অধিকারটা থেকে উনি বঞ্চিত ছিলেন, এবং তাকে পরিকল্পিতভাবে জেলখানায় নিয়ে তাকে যেভাবে স্লো পয়জনিং করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এগুলো বাংলাদেশের মানুষ সব কিছু জানে। এবং এই যে লড়াইটা আমরা করেছি, বাংলাদেশের মানুষ, যে সকল শ্রেণী পেশার মানুষ যে জুলাই অভ্যুত্থানে যে নেমে এসেছিলেন, সেটার একমাত্র আকাঙ্ক্ষা ফেসিবাদের পতন শুধু ছিল না, মানুষের অধিকারটাকে রিএস্টাবলিশ করাটা ছিল এটার একটা মূল আকাঙ্ক্ষার জায়গা, যেটার জন্য আমরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছি। হ্যাঁ, আমার নির্বাচন করার খুব ছিল, আমার আগ্রহ ছিল। এবং হবিগঞ্জ 4 যে নির্বাচনী এলাকাটি, এটাই আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এখানকার মানুষের সঙ্গে। আপনি জানেন আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমাদের পরিবার শহীদ পরিবার, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এই দেশটি প্রতিষ্ঠা করতে যে আমার পরিবার রক্ত দিয়েছে, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা। সুতরাং সেই জায়গা থেকে আমার ভেতরে যে আবেগ ছিল, যে অনুভূতি ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে এই 17 বছর পরে ফেসিবাদের পতনের মধ্য দিয়ে যে বাংলাদেশ পুনরায় আমরা ফেরত পেলাম, সেই বাংলাদেশটাকে নতুন করে মানে বিনির্মাণের জন্য, যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, সেই জায়গাটায় দল যদি আমাকে নমিনেটেড করতেন, আমার ইলেকশন করার পূর্ণ প্রস্তুতি ছিল। কিন্তু দল যেহেতু আমাকে নমিনেশন দেন নাই, তাই জন্য আমি ঘরে বসে থাকবো সেটা তো হতে পারে না। কারণ ওখানে আমাদের 4টা মানে সংসদীয় আসন আছে, এবং সেই 4টা আসনেই আমাদের 4 জন মনোনীত প্রার্থীকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা সকলেই নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছেন। আমি গত 10 দিন হবিগঞ্জেই ছিলাম। আমাদের প্রথম যে নির্বাচনী জনসভাটি ছিল, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সেটি শুরু করেছিলেন সিলেট থেকে। সেই তারপরে আমার হবিগঞ্জে যে নির্বাচনী জনসভাটি ছিল সেটাও তিনি করে এসেছেন। তারপর থেকে আমি প্রায় 10 দিন আমার এলাকায় অবস্থান করলাম। তা আমি 4টা আসনে আমি যাওয়ার সুযোগ আমার হয়েছে, মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। মানুষের যে অনুভূতিটা আমি দেখছি, যে একটা যেমন দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। সত্যি কথা বলতে কি, দেখেন 153টা আসনে তারা 14 সালে নির্বাচনটা করে নিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারপরে 18 সালে করলো, দিনের ভোট রাতে করে নিল, আগের রাতে। তারপরে 24 সালে আমিডামি নির্বাচন করলো। 3টা নির্বাচন মানে তারা মানে যেন তেনভাবে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। সেই জায়গা থেকে এখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেখানে সত্যিকার অর্থে মানুষ কিন্তু ভোট দিতে চায় এবং তার পছন্দের প্রার্থীকে দিতে চায়। এখন দলগুলো সত্যিকার অর্থেই পছন্দের প্রার্থীগুলোকে মনোনয়ন করতে পেরেছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আগামী 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে একটা প্রশ্ন আমার, যে জাহিদুল ইসলাম যে কথাটি বলছিলেন, যে মানুষ 54 বছরে অনেককে দেখেছে, এখন নতুন কাউকে দেখতে চায়। এটা জাহিদটা তো আমি জানি না ওর বয়স কত, আমার মনে হয় আমার থেকে অনেক ছোট হবে ও। মানে ওদের মানে আমার মনে হয় তরুণ বয়সের যে উচ্ছ্বাসটা, সেই জায়গা থেকে ও হয়তো ভাবছে যে একটা পরিবর্তন হবে। কিন্তু আপনি কি জানেন, আমার দেশ পত্রিকায় আজকে একটা শিরোনাম, শুরুতেই যে শিরোনামটা রয়েছে, আমি দেখলাম যে প্রশাসনের অসহযোগিতায় নাকাল ইউনূস সরকার। পরিবর্তন কি হয়েছে সত্যিকার অর্থে? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, যেই আবেগ আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রতিবাদে নেমেছিলাম, অভ্যুত্থানটি অনুষ্ঠিত হয়েছে, মানে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো, জুলাই বিপ্লব যেটা হয়েছে, জুলাই সনদ হলো, সেটার জন্য, সেটা বাস্তবায়নের জন্য আগামী সংসদ নির্বাচনে আপনি গণভোটের আয়োজন করেছেন। সকল আয়োজনের মাঝখানে কোথায় যেন আপনার একটা হাহাকার মানে বিরাজ করছে আমি দেখতে পাচ্ছি। আমি হাহাকারটা হচ্ছে ও যেটা ওর আবেগ থেকে বলল, যে মানে মানুষ 54 বছরে অনেক দেখেছে পরিবর্তন, যে 54 বছরে সত্যিই দেখেছে, 71 সালেও দেখেছিল মানুষ। তাহলে আপনি 71 সালকে আপনি অ্যাভয়েড করে আপনি 54 বছরে অনেককে দেখেছে, আপনাদেরকে দেখবে মানুষ, সেটা ভাবাটাও ঠিক না। আবার ধরেন নির্বাচনী প্রচারে গিয়ে আপনি যে প্রচার করছেন, এখানে মানুষের কাছে আমি শেষ করি, আপনি সেটা যেমন ঠিক না, আবার দেখেন যে আবেগ আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জুলাই অভ্যুত্থান করেছে, সেটির পরে এখনই যদি নাকাল অবস্থা হয় এই সরকারের, এই নাকাল সরকার একটি সুষ্ঠু নির্বাচন 12 তারিখে দিতে পারে কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন এখন জাতির সামনে, তাই না? কি সেটা মানে কেন আপনি সরকার
সরকারের তরফ থেকে কি আপনি দেখছেন যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে আপনার সন্দেহ হচ্ছে কেন? আমি সেটা বলিনি, আমি বলছি যে যেই প্রশাসন সরকারকে অসহযোগিতার জন্য তারা নাকাল হয়ে আছে, এই নাকাল অবস্থায় একটি মানে বহুল আকাঙ্ক্ষিত এবং মানুষের প্রত্যাশার জায়গায়, মানুষ কিন্তু এখন প্রত্যাশার পারদটা তো এখন সর্বোচ্চ পর্যায়ে আছে, সেই জায়গায় একটি সত্যিকার অর্থে একটি পরিপূর্ণ একটি নির্বাচন যেখানে মানুষের মানে ভোটাধিকারটা মানুষ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করতে পারবে, সেই রকম একটি নির্বাচন সত্যিই তারা অনুষ্ঠিত করতে পারবেন কিনা সেটার মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটা মানে একটা প্রশ্নের উদ্রেক করেছে আমার মনের মধ্যে। আমি আপনার কাছে আবার আসবো এই হেডিংটা দেখার পরে আজকে আমার জাহিদুল ইসলাম আপনার কাছ থেকে এইটা নিয়ে একটু শুনতে চাই যে উনি যেটা বললেন শঙ্কার কথা, এখনই শঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচনটা আসলে সুষ্ঠু হতে পারবে, হবে কিনা, আদৌ হবে কিনা। আপনি কি মনে করেন যে আপনিও কি মনে করেন যে এই শঙ্কাটা আছে? আমি আদৌ হবে কিনা বলিনি, আমি বলেছি মানে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে এবং সরকার কতটুকু সফলভাবে একটা নির্বাচন করতে পারবে, এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি? যে আমি যতটুকু সরকারের বক্তব্যকে অবজার্ভ করেছি, তারা চায় যে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এখন প্রশ্ন হচ্ছে সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে এর জন্য দায়ী কারা হবে? নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোকেই দায়ী করতে হবে। তো প্রধান রাজনৈতিক দল তো আছেন জামাত, বিএনপি, ওনারাই আছেন। তো আমি তো তাহলে ওনাদের মানে দুটি দলকেই কাঠগড়ায় দাঁড় করাবো একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে। না, সরকারেও এখানে একটা বিষয় আছে, দেখেন সরকারে বলতে ক্যাবিনেট যদি বলেন তারা হয়তো চাচ্ছেন, কিন্তু সরকারটা তো শুধু ক্যাবিনেট নয়, পুরো আমলাতন্ত্র নিয়ে সরকার, এবং আমলাতন্ত্রের ভিতরেও এখনও নানা ধরনের লোকজন রয়ে গেছে। তারা কতটুকু আন্তরিক, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতর যারা আছেন তারা কতটুকু আন্তরিক, তাদের উপর কতটুকু সরকারের নিয়ন্ত্রণ আছে, এই সমস্ত প্রশ্ন হয়তো আসছে বিভিন্ন পর্যায়ে। সেটাই হয়তো সামনে বুঝাতে চেয়েছেন। এটা আমি একটু যদি শেষ করি, তো এক্ষেত্রে মানে সরকারেরও যারা আমলাতন্ত্রের যে বিষয়গুলো বলেছেন, আইন শৃঙ্খলা, আপনি দেখবেন কেউ কারো না কারো সমর্থন করেন। আমরা যেটা দেখেছি বিগত সময়, আওয়ামী লীগকে হচ্ছে অন্ধ আনুগত্যের মধ্য দিয়ে করেছে, তার আগে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপিকে অন্ধ আনুগত্য করেছে, যেভাবে নির্দেশনা দিয়েছে দলীয় এক ধরনের মানে বাহিনী হিসেবে এটা কাজ করেছে। তো এই যে কালচারটা আসলে এস্টাবলিশমেন্ট হয়েছে, এজন্যই তো জুলাই হয়েছে, এটা ভেঙে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি সরকার, এখানে যারা সরকার পরিচালনা করছেন তাদের অনেকটা উদাসীনতা ছিল এই টোটাল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাদের দক্ষতার ঘাটতি ছিল, এগুলো বলতে কোনো দ্বিধা নেই, আমাদের দক্ষতার ঘাটতি ছিল, অনেক কিছু ছিল। বাট পলিটিক্যাল পার্টিগুলো এই সরকারকে যেভাবে করে ডিল করা দরকার ছিল, সহযোগিতা করা দরকার ছিল, একটা ঐক্যমত্যের মধ্য দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করা দরকার ছিল, সেটা আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি। অনেক বড় বড় রাজনীতিবিদদের ক্ষেত্রে দেখেছি, তাদের আচরণের ক্ষেত্রে দেখেছি, কার্যক্রমের ক্ষেত্রে দেখেছি, ঐক্যমত কমিশনের ক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকে শুরু হতো, আমরা তো টিভিতে দেখতাম, ছাত্র সংগঠনের প্রতিনিধি ছিলাম আমি তখন, তো দেখতাম যে সকাল থেকে রাত পর্যন্ত কি সব বিষয় নিয়ে মানে এত ঐক্য মতানৈক্য, অথচ বিষয়গুলো খুব সিম্পল, খুব সাধারণভাবে আমরা বুঝতে পারি, সাধারণ একজন নাগরিক বুঝতে পারে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা ঐক্যমত বুঝতে পারে না। সমস্যাটা আমাদের এখানে হয়ে যায়। এখন আমি একটু যদি বলি, আমাদের সম্মানিত আপা যেটা বলেছেন, আমরা তরুণ, নিঃসন্দেহে তরুণ, আমি ওনার চেয়ে বয়সে অনেক ছোট, প্রবীণ। তো দেখুন, এই জুলাইটা কিন্তু তারুণ্যের উপরে হয়েছে, আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। তারুণ্যের একটা উচ্ছ্বাস অথবা আবেগও আপনি বলতে পারেন, আবেগ যে ভাষা আপনি বলুন না কেন, এর মধ্য দিয়ে কিন্তু জুলাই হয়েছে। আমরা প্রবীণদেরকে অস্বীকার করি না, প্রবীণদের অভিজ্ঞতাগুলো প্রয়োজন, কিন্তু সময়ের আলোকে প্রবীণদের যে পলিসিগুলো নেওয়া দরকার, তরুণদের পালসগুলো বোঝা দরকার, এটা আমাদের এখানকার প্রবীণদের যথেষ্ট ঘাটতি রয়েছে। তো এই দায়গুলো আমাদের প্রবীণদেরকে আসলে নেওয়া উচিত। এটা সংগঠন হিসেবে তো দুই সংগঠনের কেউই এই দায় এড়াতে পারে না। আমি তো কোনো সংগঠনের নাম উল্লেখ করছি না, আমি শুরুতে জামাত এবং বিএনপি দুইটাকে একসাথে করে আমার বক্তব্য কিন্তু বলছি। মানে আপাকে প্রবীণের দলে ফেলে দিছে না, আপাকে বলছি না, না ওইটা বলছি না। আরেকটা প্রসঙ্গে আমি যেটা আপা বলার চেষ্টা করেছেন যে নতুন কিছু চাওয়ার আপনি প্রশ্ন করেছিলেন, এই প্রসঙ্গে যদি আমি বলি, দেখুন বেগম জিয়া তিনি তো 91 সালে ক্ষমতায় এসেছেন, তো তার আগে তো তিনি রাষ্ট্র পরিচালনা করেন, তো তিনি কি 91 থেকে 96 রাষ্ট্র পরিচালনা করেছেন না? করেছেন। তো আপনারা যদি তারেক রহমানের কথাই চিন্তা করুন, তিনি তো এর আগে কোনো মন্ত্রণালয় পরিচালনা করেন নাই, রাষ্ট্র পরিচালনার কোনো অংশ বিশেষে তিনি ছিলেন না, তাহলে তিনি কিভাবে প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন? তো সে জায়গায় জামাত ইসলামের মতো মানে এত পুরাতন একটি দল এবং তাদের সাংগঠনিক স্ট্রাকচার তারা ইতিমধ্যে প্রমাণ করেছে,
তো তারা পারবে না, তাদেরকে নতুনরা চায় না, এই বক্তব্যটা দেওয়াটা আমি মনে করি একেবারে অমূলক একটা বিষয়। তো আমি মনে করি যে পরিবর্তন যেটা চাচ্ছে একটা হাওয়া, সেটা সব জায়গায় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছি। ছাত্র সংঘ নির্বাচনগুলোতে আমরা দেখেছি, মানে শিবিরকে একবার তুড়ি মেরে উড়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি আমাদের ছাত্রদল, যেহেতু আমি গত বছর শিবিরের সভাপতি ছিলাম, মানে ওনাদের আচরণের মধ্যে তুড়ি মেরে উড়ে দেওয়া। তো এইগুলো আসলে অহংকার প্রদর্শনের যে রাজনীতি, এটা এই প্রজন্ম আসলে নিতে পারে না। আপনি সম্মানের রাজনীতি করতে হবে, আপনাকে আপনার নিজস্ব যে এজেন্ডা আছে সেটা উপস্থাপন করতে হবে, এরপরে জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেটা মেনে নেওয়ার মানসিকতা, এটা রাজনীতিবিদদের মাঝে খুব বেশি প্রয়োজন বলে আমার মনে হয়। এখানে আরেকটা বিষয় আসছে যে এখন আপনি যেটা বললেন, যেটা দুই দলের মধ্যেই এটা তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসা, নতুন একটা নেতৃত্বকে সামনে নিয়ে আসার, এটার কথা কিন্তু দুই দলই নির্বাচনী প্রচার প্রচারণায় বলছেন। এখন সেইখানে আপনারা মাঠ পর্যায়ে প্রচার চালাতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ছেন কিনা? তরুণদের ক্ষেত্রে তো আপনি দুইটা দলকে যদি কম্পারিজন করেন স্টাডি, এখানে জামাত যাদেরকে নমিনেশন দিয়েছে এবং এখানে যে জোটের যে দলগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু তরুণ প্রজন্ম। তো বিএনপির ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট। মানে আপনি এনসিপির কথা বলতে যাচ্ছেন, এনসিপির যারা 30 জন প্রতিনিধি আছেন তারা তো সবাই তরুণ, রাইট। এবং জামাত থেকেও রিসেন্ট টাইমে ছাত্র শিবিরের যারা অনেকে ছিল, অনেককে নমিনেশন দিয়েছেন এবং তরুণরা আছেন। তো এই প্রসঙ্গে যে মাঠ পর্যায়ে প্রচারণা চালাতে গিয়ে যে চ্যালেঞ্জ বা যেটা দেখছি আমরা, যেমন ইতিমধ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে, নারীদের উপর হামলার ঘটনা ঘটছে, এরপরে নারীদের পোশাক খুলে নেওয়ার মতো এত নোংরা শব্দগুলো দেখা যাচ্ছে বিএনপির। আমি এটা জাস্ট গঠনমূলক উত্তরের জন্য বলছি, সমালোচনার জায়গা বা যেভাবে আপনি নেন। তো এই যে জায়গাগুলো, এরপরে নারীদের হিজাব খুলে নিতে হবে, নারীদেরকে আপনি আমাদের লক্ষ্মীপুরের জামাতের প্রার্থী ডক্টর রেজাউল করিম, ওনার স্ত্রী প্রচারণা চালাচ্ছেন, সেখানে গিয়ে হামলা চালাচ্ছেন, লালমনিরহাটে হামলা চালানো হয়েছে, কুমিল্লা হামলা চালানো হয়েছে। এই যে নারীদের উপর হামলা চালানোর যে প্রবণতাটা, এটা আমাদেরকে বেশ আশঙ্কিত করছে এই প্রজন্মকে। এবং আমরা তো দেখি যে আমাদের রাজনীতিবিদরা, বিশেষ করে বিএনপি, নারী অধিকার, সমান অধিকার, এই জাতীয় বিষয়গুলো বারবার তুলে নিয়ে আসেন। জামাত নারীদেরকে কম গুরুত্ব দেয়, এই ধরনের মিথ্যা কিছু কথাবার্তাও নিয়ে আসেন, অথবা ওনাদের জাস্ট মানে কল্পনার প্রসূত কথাগুলো নিয়ে আসে। কিন্তু সে জায়গায় সে একই দল থেকে যখন নারীদের উপর হামলা হচ্ছে, এটা আমাদেরকে বেশ আশঙ্কিত করছে। এছাড়াও আপনি শেরপুরে জানেন যে জামাতের একটা সেক্রেটারি, উপজেলা সেক্রেটারি, ওনাকে পিটিয়ে হত্যা পর্যন্ত করে ফেলা হলো। এই ঘটনাগুলো কিছুটা আশঙ্কা তৈরি করছে। আমি জানি না বিএনপি এগুলো কি বিএনপি করছে, নাকি বিএনপির মধ্যে কেউ ইন করে করছে, নাকি বিএনপি কাউকে এটা করার জন্য সুযোগ দিচ্ছে। বেশ কিছু অভিযোগ আসছে যে আপনারা বিএনপি দেশের বিভিন্ন জায়গায় জামাত সমর্থক নারীদের উপর হামলা করছে, এবং কি ধরনের হামলা করছে এটারও একটা সংক্ষিপ্ত বিবরণ, কোথায় লক্ষ্মীপুর, লালমনিরহাট, কুমিল্লা, এই সমস্ত জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এখন একজন নারী হয়ে আপনি কি বলবেন এটার জবাবে? একজন নারী হয়ে প্রথমে আমাকে নিন্দা আর প্রতিবাদ জানাইতে হবে তাদের আমির যেই লেখাটা লিখেছেন ওনার এক্স আইডিতে। তো সেখানে যেটা উনি বলেছেন নারীদের সম্পর্কে, বাংলাদেশের কর্মজীবী নারীদেরকে নিয়ে, কিছুদিন আগে তাদের আরেকজন বললেন যে ডাকসু নিয়ে একটা কথা তারা বলেছেন। দুই জায়গাতেই তারা খারাপ দুটি ভাষা বা শব্দ ব্যবহার করেছেন। বহিষ্কার করা হয়েছে, যিনি বলেছিলেন তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা যে কাজগুলো করেছেন আমি সেটা মানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আর কি, যে প্রথমে আমাকে এটা নিন্দা জানাইতে হবে। আজকের যে ঘটনা উনি ঘটিয়েছেন, যে পরে তিনি দাবি করেছেন ওনার আইডি হ্যাক হয়েছে, প্রায় 9 ঘন্টা পরে তাদের বুধোদয় হয়েছে বা 12 ঘন্টা পরে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এগুলো মানুষ বুঝে, এগুলো হাস্যকর বিষয়। এবং নারীদের সম্পর্কে তাদের এই মানে আমিরের এই মন্তব্য সত্যি মানে দুঃখজনক। উনি একজন শিক্ষিত মানুষ হিসেবে উনি এই মন্তব্য কি করেছেন মানে আমরা বিশ্বাস করতে চাই যে উনি করেছেন। তাদের পার্টির নেতারা ডাকসু নিয়ে যেটা বলেছেন, উনি যেটা বলেছেন, আল জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছেন, আল জাজিরাটা ঠিক আছে, ওনারা তো এটা অস্বীকার করছেন না। আল জাজিরা যা বলেছেন এটা তো অস্বীকার করা। আমি শেষ করে যাই। আজকে তাদের নারী কর্মী বলেন, নেত্রী বলেন, যাই বলেন, তাদের পার্টির কিছু নারী নেত্রী আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন অভিযোগ জানানোর জন্য। তাদের উপরে হামলা হচ্ছে। তারা যে জান্নাতের টিকিট বিক্রি করতে যান, তারা যে তাদের অনেক নেতা এই কথাগুলো বলেন। দেখেন, রাজনৈতিক দলগুলো তো জান্নাতের মালিক না, জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তাই না?
উনি মানুষকে মৃত্যুর পরে বিচার করবেন, কে বেহেশতে যাবে কে দুজকে যাবে সেটা উনি ডিসাইড করবেন। জগতের কেউ তো এটা ডিসাইড করার মালিক না। জগতের কেউ এইটুকু করতে পারে যে আমি এই ভালো কাজগুলো করলে আমি হয়তো এটার জন্য মানে অ্যাপ্লিকেবল হতে পারবো, বা আমি হয়তো মানে আশা করতে পারবো যে আমি ওখানে যাইতে পারবো। কিন্তু কোনো রাজনৈতিক দলে ভোট দিলে আমি জান্নাতে যাব, এইটা কোন ধরনের প্রচারণা? আচ্ছা, এইটা একটা বিষয়। আমি শেষ করি, আমি একটা একটা করে শেষ করি ভাই। তারা সেইটা প্রচারণা করাচ্ছে নারীদেরকে দিয়ে, হোয়ারাস তারা বলছেন যে নারীরা কখনোই হচ্ছে তাদের দলের প্রধান হতে পারবে না। আচ্ছা, প্রধান না হতে পারুক, তার পরবর্তী পর্যায়েও যে তাদের সম্মানজনক একটা অবস্থান সেটাও তারা হতে পারবে না। তাদের নারী কর্মীরা যে আজকে ওখানে গিয়েছিলেন সেখানে তারা বলেছেন যে কোরআনে আছে যে নারীরা নেতৃত্বে আসতে পারবে না, সেটা তারা মেনে নিয়েই, সেই বাস্তবতা মেনে নিয়ে তারা ওই রাজনৈতিক দল করছেন। এখন বিবি খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি ওয়াইফ ছিলেন, তিনি তো ব্যবসা করেছেন, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। তাহলে কোরআন যখন নারীকে ব্যবসা করতে মানে আপনার অ্যালাউ করেছে, সেইখানে আপনি তাকে ঘরের মধ্যে বদ্ধ করতে চাচ্ছেন। আপনি বলছেন 8 ঘন্টা কর্মঘণ্টা কমিয়ে আপনি 5 ঘন্টায় নিয়ে আসবেন। বাংলাদেশের নারী সমাজ সত্যি আতঙ্কিত হয়ে পড়েছে, এবং আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সব জায়গায় কিন্তু নারীরা, ছাত্রীরা তারা প্রতিবাদ করছেন। ঠিক আছে, এইটা নারীদের আত্মসম্মানে লেগেছে। আপনি তাদেরকে এইভাবে তো কথা বলতে পারেন না। তো হামলার সাথে এটা সম্পর্ক কি? আমি হামলা কে করেছে সেটা পুলিশিংয়ের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর না। ও যেটা বলেছে যে বিএনপি জামাত দুই দলকেই মানে ও মানে কাঠগড়ায় দাঁড় করাইতে চাইছে, আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলগুলো সকল ইস্যুতেই, রাজনৈতিক একটি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করবার জন্য সকল ইস্যুতেই আপনি পুলিশিংয়ের দায়িত্ব রাজনৈতিক দলগুলো নেবে না, পুলিশিংয়ের দায়িত্ব সরকারের। এই বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা মানে নেওয়ার আপনি দায়িত্ব বলছেন যে সরকারের। উনি যে নারীদের উপর, জামাতের যদি- নারী কর্মীদের উপর হামলার যে অভিযোগ যদি করছেন, ঘটনা ঘটে থাকে তাহলে এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের, এটা রাজনৈতিক দলের না। কিংবা উনি নির্বাচন কমিশনও এখন আছে এটা এটার এটা সাথে। এটা নির্বাচন কমিশন তো আর আপনি পুলিশিং এর দায়িত্ব করবে না। সে মানে পুলিশিং এর দায়িত্ব সরকারকে করতে হবে, তার পুলিশ ডিপার্টমেন্টকে করতে হবে, আইন প্রয়োগকারী সংস্থাকে এটা করতে হবে। আপনি এটাকে ইগনোর করে শুধুমাত্র বিএনপির ঘাড়ে দোষারোপ করে যাবেন, সেটার কোনো সুযোগ আপনার হাতে নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি বলেছে যে তারুণ্যকে আমি মানে মানে ইগনোর করেছি বা এরকম একটা কিছু বলার চেষ্টা করেছে। নো, আমি তারুণ্যকে ইগনোর করিনি। তারুণ্য নির্ভর আন্দোলন হয়েছে, এবং আমাদের দলের যিনি প্রধান তাকে আমরা বলি যে তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান। সুতরাং তারুণ্যকে আমাদের সেলুট, এবং যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। সুতরাং তারুণ্যকে ইগনোর করার কোনো ইচ্ছা বিএনপির নেই বা আমারও নেই। তারুণ্যকে সম্মান জানিয়ে আমি যেটা বলতে চেয়েছি, 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোন দলের কি ভূমিকা সেটা বাংলাদেশের মানুষজন জানেন। সেটা 71 থেকে টিল নাও আপনার বাংলাদেশের মানুষ কিন্তু জানেন কোন রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা। সুতরাং নতুন করে দেখার সুযোগ নাই। বিবদমান যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্য থেকেই কাউকে আপনাকে চুজ করতে হবে, তাই না? আপনি নতুন কোনো দল একটা সৃষ্টি হয়েছে এনসিপি, কিন্তু সেটা আপনার কতখানি কার্যকর হতে পেরেছে সেটাও সময়ের দাবি, যে আপনার সেটা দেখার জন্য আপনাকে, তারা তো আর সরকার গঠনের মতন অবস্থায় তারা নাই। সুতরাং তাদেরকে বাংলাদেশের মানুষ পছন্দ করবে কিনা বা ভোট দিয়ে সংসদে পাঠাবে কিনা সেটাও দেখার জন্য আপনাকে 12 তারিখ পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করতে হবে, এছাড়া আপনার কোনো উপায় নেই। এবং তিনি বলেছেন যে বিএনপির যিনি নেতা উনি কিভাবে তাহলে প্রধানমন্ত্রী হইতে চান। বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, মানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আপনি নির্বাচনী জনসভাগুলো দেখলে কিন্তু সেটা বোঝা যায় কিভাবে মানুষ ছুটে আসছে, ছোট বাচ্চা থেকে নারী বৃদ্ধ সকলেই আগ্রহ করে আসছেন যে একজন দুই দলের সমাবেশেই তো আসছে। না, দুই দলের সমাবেশ আসলে আপনি কম্পেয়ার করলে দেখবেন যে বিএনপির সমাবেশগুলোতে আসছে, নট অনলি সমাবেশ, চলার পথে উনি যখন যাচ্ছেন তখনও মানুষ আসছে তার কাছে। তিনি যে স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন বাংলাদেশের মানুষকে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেটিকে মানুষ আমলে নিয়েছে, বিশ্বাসে নিয়েছে, অন্তরে নিয়েছে, সেই জন্যই মানুষ ছুটে আসছে। আমরা বিশ্বাস করি এটা আমাদের দলে যিনি চেয়ারম্যান এই মুহূর্তে তারেক রহমান, তার নেতৃত্বে একটি সত্যিকার অর্থে সকল মানুষের বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব যদি বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। তাহলেই এখানে জাহিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে নারী নির্যাতনের ব্যাপারে যে অভিযোগগুলো আপনাদের তরফ থেকে গত সপ্তাহ, প্রায় 1 সপ্তাহ থেকে ফ্রিকুয়েন্টলি করা হচ্ছে, উনি বলছেন যে এটা আইনগত ব্যাপার, পুলিশ, সরকার, রাষ্ট্র নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেয় এতে আমাদের কোনো আপত্তি নেই। আসলে কি সরকার পুলিশ শুধু এইখানেই এই বিষয়গুলো, না এর বাইরে আর কিছু আছে? দেখুন, আপার প্রতি সম্মান জানিয়ে বলছি, একটা রাজনৈতিক দলের এরকম যদি বিচ্ছিন্ন 1টি বা 2টি ঘটনা হতো তাহলে ঠিক আছে, এটাকে আমি আইনের দিকে ঠেলে দিতে পারতাম।
কিন্তু এটা যখন কন্টিনিউয়াসলি হচ্ছে এবং প্রত্যেকটা দিন কোথাও না কোথাও হচ্ছে, তখন এটাকে আসলে আপনি শুধু আইনগত দিকে ঠেলে দিলে এটা আমি মনে করি দায় এড়ানো যায় না একটি রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল। এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন, বিএনপির যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন জেলা থানা পর্যায়ে, তাদের দ্বারা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আপনি গাজীপুরের ঘটনা গতকাল জানেন, একজন রানী কেন মানে নারীদের টার্গেট করে এটা কেন করা হচ্ছে? আচ্ছা, তো আপাতত খুব চমৎকার করে শুরুতে বলেছেন জামাত নাকি মহিলাদেরকে ঘরে আটকিয়ে রাখতে চায়। তো জামাত তো তার যারা নারী নেত্রী রয়েছেন তাদের আলাদা প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে জামাতের সর্বোচ্চ মহিলা জামাতের সর্বোচ্চ নেত্রী রয়েছে, তিনি নেতৃত্ব দিচ্ছেন, আলাদা স্ট্রাকচার রয়েছে, কাঠামো রয়েছে, তাদেরকে পুরো নেতৃত্ব স্বাধীন করে দেওয়া হয়েছে। আমি জানি না এরকম বিএনপিতে প্র্যাকটিস আছে কিনা এবং কত পার্সেন্ট আছে, যদি এটা একটা তালিকা প্রকাশ করে। জামাত অলরেডি 43% কথা বলেছে। এটা সবাই জানে যে জামাতের মহিলা উইং অনেক স্ট্রং, কিন্তু আপনারা নির্বাচনে প্রার্থী করলেন না, এই আলোচনাটা কিন্তু ঘুরে ফিরেই আসছে। আমি এই প্রসঙ্গটা একটু শেষ করে আসি, তাহলে সুবিধা হবে। তো এখন যখন এই নারী নেত্রীরা তারা মাঠে যাচ্ছে, নির্বাচনের জন্য ওয়ার্ক করছে, ভোট চাচ্ছে, তখনই মাথা ব্যথার একটা বড় কারণ হয়ে গেছে নারীরা কেন নামবে। তো এই কারণে হামলাগুলো ঘটছে বলে আমার কাছে মনে হয়। তো এই বের হতে না দেওয়া এই বিষয়গুলো আশা করি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এড়াতে পারেন না। তিনি আপা আরেকটা বিষয় নিয়ে এসেছেন যে আপনার তারেক রহমানের ইস্যুটা নিয়ে এসেছেন। তো তারেক রহমান সাহেব আলহামদুলিল্লাহ আমরা ওনাকে রেসপেক্ট করি ওনার জন্য না, বরং তিনি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রেসপেক্ট করি। তো বাট ওনার কার্যক্রম বিগত 15 বছর বা 16 বছর তিনি দেশের বাইরে ছিলেন। তিনি এর আগে বিভিন্ন আমার ভাষা না, বিভিন্ন রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তাদের ভাষায় যে তিনি এখান থেকে মুসলেকা দিয়ে হচ্ছে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটেছে, বেগম জিয়া মুসলেখা দেওয়াটা কি আমার ভাষায় পরিস্থিতিতে এটা কি খুব বড় একটা অপরাধ? আমি অপরাধের কথা বলছি না, আমি তো বলেছি এটা বিভিন্ন রাজনৈতিক দলের একবার টপ লেভেলের যারা নেতৃত্ব তাদের ভাষায় মুসলেকা দিয়েছেন, আমি তো তাদের কাছ থেকে শিখেছি এই শব্দটা। তো এটা তিনি করেছেন এবং গত 16 বছরে তিনি দেশের জন্য অবদান কতটুকু রেখেছেন জুমে বা অনলাইনে কানেকশনে, সেটাও মানুষ বিচার করতে পারে। তো আমি সেদিকেও যাচ্ছি না। তিনি দেখেন আসার পরে আমরা আশা করেছিলাম এবং আমি ছাত্র শিবিরের সভাপতি থাকা অবস্থায় অনেকবার এই প্রসঙ্গগুলো বলেছি, তারেক রহমান দেশে আসবে এবং আমরা চাইবো যে বিগত সময়ের যে বস্তা পচা রাজনীতি, কাদা ছোড়াছড়ি রাজনীতি, এটার একটা গুণগত পরিবর্তন হবে এবং এই প্রত্যাশার কথা আমার অনেকগুলো মিডিয়াতে প্রচার আছে আপনি যদি দেখেন। কিন্তু তিনি এসে দেখেন প্রথম কয়েকটা শব্দ উচ্চারণ করেছেন যে এই গুপ্ত, যেটা আসলে ওনার যে লেভেল এই ভারতের সাথে কোনোদিনও যায় না। এরপরে হচ্ছে তিনি ভূমিকম্প থিওরি দিলেন নরসিংদীতে একটা মিটিং করতে গিয়ে, মানে আজব কথা। যেটা আমরা দেখেছিলাম ওই যে রানা প্লাজা যখন হয়েছিল তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত মহিউদ্দিন খান আলমগীর ছিলেন, তো তিনি বলতেন শিবির নাকি রানা প্লাজাকে ধাক্কা দিয়েছে এজন্য সেটা ধসে গেছে। মানে এর চেয়ে হাস্যকর বিষয়গুলো এই প্রজন্ম আসলে আর নিতে পারে না, এরকম একটা বিষয়। এরপরে তিনি জামাতকে কাফের ফতুয়া দিয়ে দিচ্ছেন, এটা আবার অনেকে বলতেছেন যে লন্ডন থেকে ফতুয়া। কাফের কথাটা আসলে এটা একটু মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। উনি শিরক বলছেন যে জামাত যে বেহেশতের টিকিট বিক্রি করছে, এটাকে শিরক বলছেন। কাফের বিষয়টা অন্যভাবে আসছে, যেহেতু আপনি দায়িত্বশীল একটা জায়গায় আসছেন, এটা নিয়ে বিতর্ক আছে। এনিওয়ে, যে এই জাতীয় কথাগুলো আসছে, ধর্মীয় বিষয়গুলো এগুলো আসছে কথায়। হ্যাঁ, বলেন প্লিজ। আচ্ছা, তো এই যে নারীর ইস্যুগুলো আসলে খুবই আমি হতাশাজনক এবং আমি আশা করব আপনার টুনা আমি সেটা পেয়েছি অন্তত দলীয়, শুধুমাত্র দলীয় গণ্ডির মধ্যে না থেকে এটার প্রতিবাদটা ওনাকে স্ট্রংলি করা দরকার। জামাত দলে যারা এগুলো করছে, হ্যাক করাটা নিয়ে উনি কথা বলেছেন, এটা নিয়ে আচ্ছা, এটা নিয়ে তো আসলে মানে ওই যে একটা কথা আছে যে হুক্কা হুয়া করে যে একটা উৎসব পালন করা, মানে অনেকটা এমন হয়ে গেছে যে গতকাল রাতে একটা ঘটনা ঘটেছে, তার আগেই আমাদের আলহামদুলিল্লাহ ছাত্রদল বিএনপি থেকে শুরু করে সবাই পোস্ট রেডি করে রাখছে এবং এট এ টাইম আমি এই পোস্টগুলো দেখতেছি আর হাসতেছিলাম রাতের বেলায়, এটা কিভাবে সম্ভব। এরপরে হচ্ছে আজকে দেখলাম যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল মিছিল করছে, একটা ঘটনা ঘটেছে, এটার একটা ইন্টারপ্রিটেশনও জামাতের অফিসিয়ালি দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে জামাত মামলা করেছে। আমিরে জামাত নিজে স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে যে এটা হলো কিছু দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটেছে, এটা কোনোদিন আমার বক্তব্য না। দেখেন এই বক্তব্যের সাথে আপনি আমিরে জামাতের কোনো বক্তব্যের কখনো মিল পাবেন? মহিলাদেরকে এভাবে বলা, মহিলাদেরকে, ওনার ওয়াইফ নিজে একজন ডাক্তার, তো ডাক্তার তো বাইরে যাচ্ছেন, ওনার সন্তানরা ডাক্তার, মেয়ে যারা আছেন ডাক্তার, জামাতের অধিকাংশ যারা আছে নেতৃত্বে দেখবেন তাদের ওয়াইফরা কোনো না কোনো একটা জায়গায় প্রফেশনে আছেন। তো এই যে জায়গাগুলো কোনো বক্তব্যের সাথে মিল নেই, কিন্তু আমি বুঝতে পারছি না বিএনপি ছাত্রদের এটা নিয়ে উল্লাসে ফেটে পড়ার মতো একটা অবস্থা। তো এখানে আমি এটা এভাবে দেখি যে মানুষ যখন আসলে এজেন্ডা পায় না,
কোনো ক্লু পায় না রাজনৈতিকভাবে, তখন ওই একটা কিছু পাইলে এটা নিয়ে একটা মানে হুলস্থুল কাণ্ড করে দেওয়ার মতো অবস্থা। এবং একদিকে এটা মিথ্যা প্রমাণিত হচ্ছে, আরেকদিকে আমি আমার রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছি। ছোট্ট একটা বিষয় বলে জাস্ট 10 সেকেন্ড, যে ঝাড়ু মিছিলের একটা প্রসঙ্গ আসছে। দেখেন, ঝাড়ু মিছিল মহিলারা নিয়ে আসছে। আমি আজকে কয়েকটা মিডিয়াতে দেখলাম মহিলাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, মিরপুরের ঘটনাটা বলছি, তো জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কোথা থেকে আসছেন, বলছে আমরা ধানের শীষের জন্য আসছি। তো আপনাদের হাতে ঝাড়ু কেন? বলছে আমাদেরকে এখানে আসার পরে আমাদের হাতে ঝাড়ু ধরাই দেওয়া হয়েছে। তো ঝাড়ু দিয়ে কি করবেন? মনে হয় রাস্তা পরিষ্কার করব। মানে এই ধরনের হাস্যকর বিষয়গুলো ঘটছে। তা একটা রাজনৈতিক দলের কাছ থেকে আসলে আমরা এই প্রজন্ম এগুলোর প্রত্যাশা করি। এখন আমার কোয়েশ্চেনটা হলো, আপনারা এই রাজনৈতিক দলগুলো, আপনি নিজেই বলছেন যে আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, নতুন এজেন্ডা নিয়ে আসতে চান, নতুন করে আগের পুরনো যেভাবে কথাবার্তা হতো, কিন্তু আমরা তো ঘুরে ফিরে দেখছি এই নির্বাচনী প্রচারণায় ওই আগের স্টাইলেই, পুরনো স্টাইলেই আপনারাও যেমন জড়িয়ে গেছেন, বিএনপিও জড়িয়ে গেছে, ইভেন নতুন প্রজন্মের যে দল এনসিপিকে বলা হয় তারাও কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রচারণা এইভাবেই পরস্পরকে আক্রমণ করা আগে যেমন হতো। এই ঘটনাটাকে আপনি বলছেন আপনারা নতুন কথা, কিন্তু প্র্যাকটিক্যালি করার সময় তো সবাই একই রাস্তায় হাঁটছেন। জি, যদি সব দলই করে থাকে আমি সবার প্রতি আমার জায়গা থেকে প্রটেস্ট করে রাখলাম। এটা করা উচিত না। রাজনৈতিক বক্তব্যের যে ধরন এটা চেঞ্জ করা উচিত। আমি কি করতে চাই আমি এই কথাগুলো বলতে থাকি না, এটা বলেই তো শেষ করা যায় না। একটা দল যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তিনি যে কত কাজ করবেন, কত মানে মানে উইংসগুলো আছে রাষ্ট্রের, এগুলো বলেই তো শেষ করা যায় না। অথচ দেখেন, আপনি কেউ যদি 5 মিনিট বক্তব্য দেয়, তার 4 মিনিটের বক্তব্য হচ্ছে প্রতিপক্ষের গায়েল করে, ওনাকে আক্রমণ করে, এবং মাঝে মাঝে এমন এমন শব্দ ব্যবহার করা যেটা আসলে রাজনৈতিক মানে আরেকটা বিষয় যে এই আলোচনার আপনাদের এই পারস্পরিক আক্রমণ, পাল্টা আক্রমণে আপনাদের যে মূল প্রতিপক্ষ, যারা 16 বছর 17 বছর ধরে বাংলাদেশকে শোষণ করলো, গুম খুনের স্বর্গরাজ্য বানালো, ফেসিবাদ কায়েম করলো এবং দেশের সমস্ত অর্থ লুটে নিয়ে গেল, এই পুরো বিষয়টা আপনি খেয়াল করে দেখেন এই নির্বাচনী আলোচনায় কিন্তু পুরো বিষয়টাই চাপা পড়ে গেছে। হাসিনা নামে যে কেউ একজন ছিল, 16 বছর যে একটা স্বৈরাচার ছিল বাংলাদেশে, এইটা তো পুরোপুরি চাপা পড়ে যাচ্ছে। নির্বাচনী প্রচারণা কথাবার্তায় 10 মিনিটের মধ্যে 1 মিনিটও আপনারা কেউ এটা বলছেন না। তো এইটা মানে এই জিনিসটা নিয়ে মানুষও তো আপনাদের প্রশ্ন করার কথা, মানুষও তো নিশ্চয়ই আপনাদের প্রশ্ন করে, নাকি এটা ভুলেই গেছে? আমার মনে হয় আপনার তথ্যটা 100% সঠিক না। আপনি যদি, আমি গতকাল যেটা বক্তব্য দিয়েছি, গতকাল 3টা জনসভা আমি ছিলাম এবং সেখানে আমি জুলাইকে হাইলাইটস করেছি, এবং জুলাইতে কারা খুনি ছিল, কারা আমাদের এখানে ছাত্রদেরকে, জনতাদের খুন করেছে, এই কথাগুলো আমি স্পষ্ট বলেছি এবং বিচারের কথাগুলো বলেছি। তো এই যে বিষয়গুলো এটা ভালোভাবে উচ্চারিত হচ্ছে না যে হাসিনার বিচার, আমরা ক্ষমতায় আসলে আমরা যারা যারা এখানে জড়িত ছিল তাদের সবাইকে এতদিনের মতো বিচার করব, এই লুটপাটের টাকা ফিরিয়ে আনবো, এই কথাগুলো কিন্তু আমরা শুনছি না খুব একটা বেশি। এক লাইন হয়তো বলা হয় পুরো বক্তৃতার মধ্যে। আচ্ছা, তো সেটা হয়তো কারো ঘাটতি থাকতে পারে, বাট আমার জায়গা থেকে এটা নিয়ে বলার ক্ষেত্রে কোনো হীনমন্যতা না। যিনি অপরাধ করবেন স্পষ্টভাবে অপরাধীর বিচার চাইতে হবে। কিন্তু কয়েকটা বিষয় বিএনপির ক্ষেত্রে আমি যেটা দেখছি যে জুলাইয়ের বিষয়গুলো বিএনপির তারেক রহমানের বক্তব্যে খুব বেশি আসছে না। আপনি একটু কম্পারিজন করলে দেখবেন, বাট আমিরে জামাতের বক্তব্যগুলোতে আপনি জুলাইতে খুঁজে পাবেন, জুলাই শহীদদেরকে প্রমোট করার বিষয়গুলো খুঁজে পাবেন, খুনিদের বিচারের কথা বারবার তিনি রিপিট করছেন। এবং আপনি যে অর্থ পাচারের কথা বলছেন, আমিরে জামাত এটা একাধিকবার হচ্ছে তিনি রিপিট করছেন যে অর্থগুলো আমরা যেখানে, পৃথিবীর যেখানে আছে, আমরা আমাদের মেকানিজম দিয়ে অর্থগুলো ফিরিয়ে নিয়ে আসবো। তো এই বক্তব্যগুলো আসলে দিচ্ছে, আমার মনে হয় কোথাও একটু কম না। আমি বলছি, উনি বলেছেন যে আমরা যেখানেই থাকুক পেটের ভিতর হাত ঢুকিয়ে বের করে আনবো, এরকম কথাও বলছেন, কিন্তু ওই এই 1-2 লাইনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে। লাইন বাড়াইতে হবে তাহলে। আমি আপনার কাছে আবার আসবো। শাম্মী আক্তার, আপনি অনেকগুলো বিষয়ে জাহিদুল ইসলাম এখানে বলেছেন এবং আপনি যে অভিযোগগুলো আনছেন উনি বলছেন যে এগুলা ঠিক না, এবং বিশেষ করে নারীদের ব্যাপার কিংবা জামাতের আমিরের স্টেটমেন্ট এবং আপনারা ঝাড়ু মিছিল আগেই রেডি হয়ে বসে আছেন, তাইলে এটা কি আপনারা আসলেই এখন নির্বাচনকে কেন্দ্র করে এইগুলা করার চেষ্টা করছে বিএনপি? নির্বাচনকে কেন্দ্র করে নতুন কিছু মানে করার জন্য বা ষড়যন্ত্রের রাজনীতি এগুলো বিএনপি করে না কখনোই। প্রথমেই আমি যেটা বলতে চাই যে উনি যেটা বলল যে হচ্ছে তারেক রহমান মুসলেখা দিয়ে গেছিলেন, ও নিজে যেটা বলল যে আমার বক্তব্য না, আমি বলেছি অন্যদের রেফারেন্স দিয়ে বলেছি। আপনি এটা উত্থাপন করেছেন। তো
আপনি একদিকে দাবি করছেন যে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ বা বক্তব্যের মধ্যে নতুন কথা আসা উচিত বা নতুন প্র্যাকটিস করা উচিত, কিন্তু আপনি মুসলেকাটা টেনে আনলেন লাইক আওয়ামী লীগ যেটা আমাদের সঙ্গে টকশোতে করতো, আপনি সেটা করলেন। আমি চেষ্টা করেছি ভালোভাবে কথা বলার, কিন্তু আপনি বারবার আমাকে ছোট্ট খোঁচা একটা মারার অনুরোধ, চেষ্টা আপনি করছেন। যা এক মিনিট, ইচ্ছে আমি বলেন, শেষ করি। অন্তত আওয়ামী লীগের সাথে শেষ আমাদেরকে করি। ট্যাগ আপনারা দেওয়া তাই মিলিয়ে না আর কি। করছেন ভাই, এবার যা আপনি- ইচ্ছে বলেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, যত আপনার শব্দ কথার ইচ্ছে সময় বলেন। আমি না, কথা sorry, বলি না, আমাকে প্লিজ just কথা অনুরোধ বলতে দেন। করলাম আমি। হ্যাঁ, আপনি যে আপনি কোনো সেটা শব্দ করেছেন, বলেন। আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগের কণ্ঠ শুনছি আমি, কারণ আমাকে টকশোতে আমরা অতীতেও গিয়েছি, আওয়ামী লীগের সঙ্গে আমরা বাকযুদ্ধ করেছি, সেখানে দেখেছি এই কথাগুলোর মুখোমুখি আমাদের দাঁড়াতে হয়েছে। কি পরিস্থিতিতে তিনি কেন বিদেশে গিয়েছিলেন সেটা বাংলাদেশের মানুষ জানে, নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। তিনি বলেছেন যে উনি কাফের বলেছেন, কাফের তো উনি বলেননি, উনি বলেছেন যে জান্নাতের টিকিট বিক্রি করে, সেটা মানে শিরক, মানে আল্লাহর সঙ্গে কাউকে আপনি যদি মানে শেয়ার করতে যান তাহলে তো এটা শিরকের পর্যায়ে পড়ে, তাই না? আপনার আল্লাহর ক্ষমতা তো মানে এটা হলো সর্বোচ্চ, তাই না? এইরকম ক্ষমতার মালিক তো মানুষ হইতে পারে না, এই কথাটা উনি বোঝানোর চেষ্টা করেন। কেন তো বারবার সেটা টার্ম উনি- তো আসলে ভাই নেই, আমাকে কি করবেন? বলতে দেন Sorry. প্লিজ। তো সেটা বলেছেন। নারী অধিকার নিয়ে তিনি যেটা বলেছেন যে নারীদের নিয়ে হামলা হয়েছে, মিরপুরের মিছিলের কথা বলেছেন, কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, আমি উদাহরণ দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মিছিল করেছে ঝাড়ু হাতে, উনি সেদিকে গেলেন না, উনি মিরপুরের মিছিলটাকে উনি উদাহরণ হিসেবে টেনেন। হত্যা কি 5ই আগস্টের পরে বিএনপির নেতাকর্মীরা হত্যা হয়নি? আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়নি? এই কারওয়ান বাজারে মুসাব্বিরকে হত্যা করা হয়নি? হত্যা হয়েছে, আমাদের মানুষও মারা যাচ্ছে, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হত্যা মারামারি এগুলো নতুন কিছু নয়, এগুলো অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এটাকে আপনি বন্ধ করতে পারছেন কিনা। সরকার, যেই সরকারটি এই নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে, তারা কি করছে? আমি বারবারই বলেছি যে পুলিশিংয়ের দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের নয়। আপনার রাষ্ট্রের অনেকগুলো অর্গান আছে, আপনার পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, এতগুলো বাহিনী আছে, আপনার পক্ষে তো ফাইন্ড আউট করা খুব কঠিন বিষয় নয় যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে। আপনি ফাইন্ড আউট করেন, তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করেন। বিএনপি তো কখনো অপরাধীর পক্ষে অবস্থান নেয়নি। বিএনপিতে কেউ যদি তাহলে কি সরকার এখানে ব্যর্থ হচ্ছে? এই ব্যর্থতার প্রশ্ন পরে, আপনি আগে পজিটিভলি চিন্তা করেন, পজিটিভলি বলেন যে তাদেরকে ফাইন্ড আউট করা হোক কারা এই অপকর্মগুলো করছে। আমাদের যে সকল নেতাকর্মীরা মারা যাচ্ছে, এই যে 5ই আগস্টের পরে যারা মারা গেল, তাদের কি পরিবার নেই, তাদের সন্তান নেই, তাদের মা বাবা নেই, তাদের দুঃখবোধ নেই, তাদের পরিবারের মানুষের কষ্ট হচ্ছে না? হচ্ছে। সব কিছুকে নোটিস করেই আপনাকে কথা বলতে হবে। আপনি বললেন যে হচ্ছে কি তারেক রহমানের বক্তব্যের মধ্যে মানে নতুন কিছু পাচ্ছেন না, না এরকম কিছু। জুলাই কম, হ্যাঁ, জুলাইটা কম আসছে, জুলাই এটা কম বলছেন। আসছে, কিন্তু জুলাই আপনি বোধহয় জানেনই না বিএনপিতে একটি সংগঠন উনি তৈরি করেছেন, আমরা বিএনপি পরিবার নামে, এবং প্রত্যেকটি জনসভায় জুলাইতে যারা মানে আপনার শহীদ হয়েছে বা আহত হয়েছে সেই পরিবারগুলোকে স্টেজের এক জায়গায় এনে তাদের পরিবারে যারা আছেন তাদেরকে তোলা হয়, তাদেরকে সাক্ষী রেখে তিনি বলেন যে এরা আন্দোলন করেছে বলেই আজকে আমরা এখানে কথা বলতে পারছি, আমরা এখানে আসতে পেরেছি। আপনি কোথায় দেখেননি জুলাই হয়নি? বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, বিএনপির চেয়ারম্যান বলেছেন যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। তাহলে জুলাই পাইলেন না কই ভাই? আপনারা কি এরকম একটা সংগঠন করেছেন যে যারা হচ্ছে মানুষকে এই যে আহত হয়েছে বা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে সহায়তা করবার জন্য? আপনি তো জানেনই না বিএনপি সম্পর্কে, আপনি জানেনই না তারেক রহমান সম্পর্কে পরিপূর্ণভাবে, অথচ আপনি অভিযোগ করে যাচ্ছেন, এটা ঠিক না। আপনি জেনে তারপরে কথা বলবেন। এই যে উনি প্রত্যেকটা স্টেজে এই পরিবারগুলোকে তুলে আনতেছেন এবং তাদেরকে সাক্ষী রেখে বলতেছেন যে ওদের জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি, এবং এই জুলাইকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা এটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে 12 তারিখে মানে ভোটের মাধ্যমে একটি বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারটা এটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, তাইলে পরে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন হবে। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা এটা করতে পারি, তাহলে আপনি পাইলেন না কোথায়? জুলাই নিয়ে তো আমরা সারাক্ষণই বলছি। আমি আরেকটা বিষয়ে আনতে চাই, জাহিদুল ইসলামের কাছে যাচ্ছি যে এই যে জামাতের আমিরের আইডি হ্যাক হলো এক্স অ্যাকাউন্টের, এবং এটাকে কেন্দ্র করে আজকে সারাদিন ধরে আমার কথা কিন্তু শেষ হয়নি। আচ্ছা, আপনার কাছে আবার বলতে আসবো পারি যে না। আলোচনা, এই যে শেষ করি। আলোচনা সমালোচনাটা হচ্ছে, তো এই রকম ঘটনা তো এই আগামী 10 দিনে আরো হতে পারে, এবং এটাকে কেন্দ্র করে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিভিন্ন এলাকায়, নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে গোলযোগ, মারদাঙ্গা, অনেক কিছু হয়ে যেতে পারে। এরকম একটা আশঙ্কা তো থেকেই যায়। রাইট। মানে এটা নিয়ে আপনাদের প্রস্তুতি কি? আপনারা যদি আপনাদের আমিরের এক স্যান্ডেল করার পর 9 ঘন্টা পরে দাঁড়াতে পারলেন, তাহলে একটা প্রার্থীর তো তার সাপোর্টটা আরও কম,
এবং এটা নিয়ে একটা বিরোধ, একটা বিভেদ সৃষ্টি তো হয়ে যেতে পারে। মানে এটা নিয়ে প্রস্তুতিটা কি, কিংবা এটা কিভাবে মোকাবেলা করবে, কিংবা সরকারের তরফ থেকে এটা নিয়ে কি প্রস্তুতি আছে, এবং কিংবা এটা 12 নিয়ে আপনারা ঘন্টা আলোচনা পরে তারা করছেন জিডি কিনা? করেছেন। জি। তো এটা নিয়ে আমাদের সাইবার সিকিউরিটি বা যে বিভাগটা রয়েছে ওন টিম কাজ করছেন। তো আশা করছি এটা সামনের দিনে ওনারা আরও বেশি সতর্ক হবেন এই বিষয়গুলোতে। বাট এখানে সরকারেরও দায় রয়েছে। আপনি জানেন যে হলফনামাতে বা তথ্য এখানে কিন্তু মানে প্রত্যেক প্রার্থীর আইডি দেওয়া হয়েছে, ইমেল আইডিটা দেওয়া হয়েছে, অফিসিয়াল যে আইডি। তো এটা আবার আমরা দেখেছি আমির জামাতের ওইখানে রাষ্ট্রপতির দপ্তর থেকে একটা মেল থেকে কিন্তু এটা এসেছে, লিঙ্কটা এসেছে। তো এগুলো তো খুবই মানে দুঃখজনক বিষয়। কারা এগুলো মানে ডিপলি মেনটেন করতেছে অথবা কারাই মেকানিজমগুলো করছে, এটা কিন্তু একটা বড় বিগ কোশ্চেন। এগুলো ক্লিয়ার করা দরকার, সরকারকে ক্লিয়ার করা দরকার, রাজনৈতিক দলগুলো বসে এগুলো স্পষ্ট হওয়া দরকার। আমি আপার যদি কয়েকটা বিষয় একটু বলি, তিনি বিএনপির নেতাকর্মীদের খুনের কথা বলেছেন। 200+ নিজেরা মারামারি করে খুন যেখানে হয়, তো সেখানে আসলে আর বলার অপেক্ষা রাখেন। আপা এদেরকে একটু ঠিক করেন, আমার অনুরোধ থাকবে আপনাদের এই লোকগুলোর একটু ঢাকায় ডেকে নিয়ে এসে ট্রেনিং করান অথবা একটা শাস্তিমূলক ব্যবস্থা নেন। সব আইন শৃঙ্খলার হাতে ছেড়ে দিলে হয় না, দলীয় অনেকগুলো বিষয় থাকে, এগুলো মেহেরবানি করে একটু করুন, আমার অনুরোধ থাকবে। তো আমি শহীদ বা আহতদের বিষয়গুলো আমি কাউকে ইগনোর করছি না, সবাই দেখছে, কিন্তু কম্পারেটিভ একটা স্টাডি বলতে বিষয় থাকে, বা আমাদের চোখেও তো মানে আপনারা চাচ্ছেন যে তারেক রহমান সাহেব যেন এগুলো আর একটু বেশি বেশি করে জুলাইয়ের কথাটা বলেন, এটাই তো? ডেফিনেটলি। এবং ওনার ওই হ্যাঁ উনি ভোটের বলছেন পক্ষের না, এই বিষয়টা কথাটা দেখুন। অভিযুক্ত মনে হয় ঠিক না, উনি প্রতিটা মিটিংয়েই এটা নিয়ে বলছেন। আমি বলছি না বলেন নাই, বাট কম্পারেটিভলি কম বলছেন। এবং আপনি হা ভোটের বিষয়টা দেখেন, বিএনপির পক্ষ থেকে একেবারে শুরুর দিকে বলা হয়েছে যে না ওনারা হা ভোট চান, এবং ওনারা দায়িত্বশীল জায়গা থেকে অনেকে বলেছে যে আমরা নায়ের পক্ষে। বিভিন্ন বক্তৃতা বিবৃতি আমরা দেখেছি যে লোকাল লেভেলে বক্তব্য দিচ্ছে, সবাই এখন না তো ভোট এটা দিবেন। কেটে গেছে নাকি? এখন কেটে গেছে যে আমাদের গঠনমূলক সমালোচনার কারণে। এখন যদি আমাদেরকে সমালোচনা করতে না দেন, বলতে না দেন এই প্রজন্মকে, তাহলে তো সমস্যা। তারেক রহমান আলহামদুলিল্লাহ আমরা যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা বলা শুরু করেছি, তিনি হ্যাঁ বলছেন না কেন, তো দেখলাম আলহামদুলিল্লাহ উনি সাথে সাথে হ্যাঁ ভোটের পক্ষে আপনাদেরও campaign সফলতা। করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের- সফলতা, সবার সফলতা। তো আমি জাস্ট ছোট্ট একটা বিষয় যদি একটু বলি, দেখুন বিএনপির প্রতি আস্থার জায়গাটা কেন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ফ্যাসিবাদের 15 বছর দেখে আমরা বড় হয়েছি, আমাদের কাছে স্ট্রাকচারটা, কাঠামোটা চোখ বন্ধ করলে ক্লিয়ার। এখন একই রাজনীতি যখন আবার আমাদের বিএনপির কাছ থেকে আমরা দেখছি, তখন মিলে যাচ্ছে, প্যারালালি মিলে যায় অনেকগুলো বিষয়, তাদের কথা, তাদের আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলো যখন মিলে যায় তখন আসলে ওই নব্য ফ্যাসিস্ট এটা বলতে আমাদের খুব বেশি দ্বিধা মনে হয় না আমাদের কাছে, বা দ্বিধা ভুগতে হয় না। আমি কর্নেল অলি সাহেবের একটা কথা, উনি রিসেন্টলি যেটা বলেছেন যে মানে জিয়াউর রহমান এবং হচ্ছে বেগম জিয়ার যে বিএনপি, এটা এখন আর নাই। তিনি পরে কয়েকটা শব্দ উল্লেখ করেছেন, যে শব্দগুলো বললে এখন আর বিএনপি বলতে হয় না। যেমন চাঁদাবাজ বললে এটা বিএনপি বলতে হচ্ছে না, আর আপনি যখন খুনি বলতেছেন বিএনপি বলতে হচ্ছে না, টেন্ডার শব্দটা যখন উচ্চারণ করতেছেন আর বিএনপি বলতে হচ্ছে না, নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায় ফেলা বলতে হচ্ছে না, সন্ত্রাস বলে বিএনপি বলতে হচ্ছে না। তো কেন এটা, আমার কথা হচ্ছে এই রাজনীতিটা কেন আবার আপনারা পিছনের দিকে ফিরে যাচ্ছেন? আপনারা সামনে ফরওয়ার্ডিং রাজনীতি করেন। আমরা তো আলহামদুলিল্লাহ ছাত্র রাজনীতির ক্ষেত্রে গত 1.5 বছর জুলাইয়ের পর আমরা দেখিয়েছি যে ক্যাম্পাসে এই স্টাইলের রাজনীতি করতে হয়। এরপরও যদি আমাদের মেইন স্ট্রিম রাজনীতিবিদরা এগুলো থেকে না শিখে, তাহলে আসলে তাদের যে পরিণতি সামনে অপেক্ষা করছে, এটা আমাদের কিছু করার না, কিছু বলার না, এটা সব দায় ওনাদের। এবং আপনি কি মনে করেন, আপনি শেষ যে কথা বললেন, আর কাজ নেই ওরা প্রশ্ন করার, আমার একটু বলতে দেন। না না বলতেই গেছে, বলতেই গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি শামীম আপা একটু বলেন যে আপনি কি বলতে চাচ্ছিলেন, এবং আমি আপনাকে মাঝপথ থেকে একটু নিয়ে গেছিলাম অন্যদিকে। ও বলল যে কি ট্রেনিং মানে দেওয়ার জন্য আমাদের নেতাকর্মীদেরকে, এবং বলল যে 200-র মতন লোক আমাদের নিজেদের মারামারি করে পড়ে গেছে। আমি খুব অবাক হই যে এই প্রজন্ম, ইলিয়াস আলীকে আমরা কি মানে নিজেরা মারামারি করে হারাইছিলাম? সেটা ইলিয়াসের বলতে কথা গত এক বলি, বছর আমরা কথা এই বলছি। পাঁচই গত এক আগস্টের বছর পরের শেষ কথা করি বলছি। ভাই, আমি শেষ করি। তা আমরা যে এই কাজগুলো করেছি গত 17 বছরে, আমাদের আন্দোলন সংগ্রাম কিছুই মানে চোখে পড়ে না কিছু। তারেক রহমান লন্ডনে ছিলেন ঠিক আছে, কিন্তু তিনি বাংলাদেশের সাথে ওনার সংযোগ ছিল, উনি বাংলাদেশকে নিয়ে ভেবেছেন, স্বপ্ন দেখেছেন, 31 দফা দিয়েছেন। এগুলো তো রাতারাতি হয়ে যায়নি, তাই না? এগুলোর জন্য ওনাকে হোমওয়ার্ক করতে হয়েছে, প্রস্তুতি নিতে হয়েছে, করে দিয়েছে। আর কোনো রাজনৈতিক দল দিয়েছে কোনো দফা? দেয়নি। আপনি জুলাই নিয়ে বারবার কথা বললেন, জুলাই নিয়ে আমাদের আবেগ অনুভূতি কি কিছু কম আছে? আমাদের নেতা তারেক রহমান তো সেটা নিয়ে কথা বলছেন। এখন আপনি ট্রেনিংয়ের কথা বলতেছেন, ট্রেনিং তো জামাতে ইসলামী দেয় তাদের নেতাকর্মীদেরকে, আমরা ট্রেনিং দেই না। training আমরা হচ্ছে শব্দটা বাংলাদেশের negative মানুষের না, অধিকার please, আমি নিয়ে just- কথা বলি। বাংলাদেশের মানুষ যখনই কোনো Training ক্রাইসিসে বলতে পড়ে, এদেরকে নৈতিক শিক্ষা ওয়েট দেওয়ার মিনিট বিষয়টা বলছি, ভাই, আমাকে এদেরকে একটু বুঝানো বলতে দাও অন্তত, ভাই। ডেকে নিয়ে তারপরে আসা। হচ্ছে Training negative বাংলাদেশের বলার তো সুযোগ মানুষের নেই, ওইটা বলি। মানে কোনো অধিকার যখন খর্ব হয়, যখন সংকট হয়, তখন বিএনপি বাংলাদেশের মানুষের পাশে
পাশে দাঁড়ায়, বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলে, প্রতিবাদ প্রতিরোধ যা করা লাগে সেটা করে। বারবারই যখন সেই একটা জিনিস নোটিস করার চেষ্টা করে যে মানে হচ্ছে 200 জন নিজেদের মারামারি করে মরে গেছে, মোসাব্বির কি নিজেদের মারামারি করে মরে গেছে? মরে যায়নি তো। তাহলে আপনারা বারবার একই জিনিস চোখের সামনে আনার চেষ্টা করছেন কেন? একটা কথা বলছিল যে কলকাতার দাদা বাবুরা যখন আপনাকে বলে যে আপনি হচ্ছে সঠিক পথে আছেন, তখন বুঝতে হবে যে আপনি সঠিক পথে নাই। জামাতে ইসলামী যখন বিএনপিকে নিয়ে মায়াকান্না দেখায়, তখন আমরা বুঝি যে সত্যিকার অর্থেই মানে এটা তারা মায়াকান্না দেখাচ্ছে, সত্যিকার অর্থে তারা বিএনপির ওয়েল উইশার না। সে বলছে যে বিএনপি চাঁদাবাজ। ওলি সাহেবের উদাহরণ দিয়ে বলেছে, ওলি সাহেব নিজে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উনি যখন জামাতে গেছেন তখনই তো ওনার নৈতিক স্খলন হয়ে গিয়েছে। ওনার তো আর নৈতিকতার মধ্যে উনি নাই, উনি নৈতিকভাবে ওনার অধপতন হয়ে গেছে। সেখানে ওনার বক্তব্য উদাহরণ হিসেবে জাতি নেবে না তো, জাতি তো ওনার কাছ থেকে এই লেসন নেওয়ার জন্য অপেক্ষা করছে না। আরেকটা কি বলেছে, চাঁদাবাজের কথা বলেছে, এইটা বলেনি যে হাদিয়াবাজের কথা। হাদিয়াবাজের কথা বললে যে শিবিরের কথা চলে আসে, জামাত ইসলামের কথা চলে আসে, তখন কিন্তু বলে না। বিএনপির নেতারা চাঁদাবাজি করে, বিএনপির যে কয়টা নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে, বিএনপির চেয়ারম্যান সেই কটা নেতাকে আপনার হচ্ছে কি বলে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু উনি বারবার একটা কথা বলেছেন যে পুলিশিং এর দায়িত্ব আমার নয়, রাজনৈতিক দলগুলোর নয়, আমি আমার সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। সে যদি সত্যিকার অর্থেই কোনো অপকর্ম করে থাকে, তাকে তোমরা ব্যবস্থা নাও, তার বিরুদ্ধে তাকে শাস্তির আওতা নিয়ে আসো, তাকে মানে তার যা বিচার করা সেটা করো, কিন্তু আমি সংগঠন হিসেবে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, এর বেশি কিছু আমার তো আর কিছু করার নাই। বারবারই এইদিকে তারপরে খুনের কথা বলেছে। খুন, জামাতে ইসলাম যদি বাইতুল মোকাররমের ইমাম হয়ে থাকে, জামাতে ইসলাম যদি ফেরেশতার দল হয়ে থাকে, আপনি যদি ফারিস্তা হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের মানুষ তো আপনাকে তুলে নিয়ে ক্ষমতায় বসাই দিবে ভাই। আপনি বিএনপিকে নিয়ে এত মায়াকান্না দেখাচ্ছেন কেন? বিএনপিকে নিয়ে আপনার এত উচ্চাটন কেন, এত চিন্তা কেন? বিএনপিকে নিয়ে চিন্তা করার জন্য বিএনপি নেতা তারেক রহমান আছেন এবং উনি সঠিক পথেই আছেন। সঠিকভাবেই বাংলাদেশের মানুষের সমস্যাগুলোকে উনি নোটিস করেছেন এবং সেগুলো নিয়ে কিভাবে সমাধান করা যায় সেই চিন্তা নিয়েই তিনি আগাচ্ছেন, তিনি কাজ করছেন, আমাদের দল কাজ করছে সেটা নিয়ে। আপনি সেটা নিয়ে চিন্তা না করলেও হবে। আপনি বরং আপনার অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যতে আপনি কি করতে চান বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে নারী সমাজের জন্য, সেইটা খোলাসা করেন, তাইলেই জাতি ধন্য হবে। থ্যাংক ইউ। শেষ 1 মিনিট জাহিদুল ইসলাম, যে আপনাদের নিজেদের নিয়ে চিন্তা করতে বলছেন, বিএনপিকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আব্বা যদি এটা নিষেধ করে দেয় তাহলে করবো না আর কি। এটা যদি আমাদের দলীয় সিদ্ধান্ত দেয়, তবে আমি কথাগুলো সবকিছু জামাতকে রিপ্রেজেন্ট করছি না, জামাতকে রিপ্রেজেন্ট করছি পাশাপাশি একজন তরুণ হিসেবে। আমি নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে, নিজস্ব জুলাই টোটাল আন্দোলনের একটা বার্ডস আই ভিউ পজিশন ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেখান থেকে দেখার সুযোগ দিয়েছে। নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, নট অনলি ঢাকা, একেবারে টেকনাফ থেকে তেতুলি একটা বার্ডস আই ভিউ ছিল। কে কতটুকু কি করেছে, কার অবদান কতটুকু ছিল। আমরা কখনো বলি না যে ন্যূনতম একটা পানি এগিয়ে দিয়েছে, তার অবদানটা এখানে স্বীকৃত। যে বিদেশে বসে বসে দোয়া করছে, আমাদেরকে অনেকে বলছে যে আমরা তো কিছু করতে পারছি না, এখান থেকে দোয়া করতেছি আপনাদের জন্য, তার অবদানকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। এজন্য আমরা সবকিছুকে একটু সবার হয়ে উঠতে চাচ্ছি, সবার করে নিতে চাচ্ছি। আপনার রাজনৈতিক বক্তব্য অহরহ থাকবে, অহরহ আপনি একজন সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করুন, টু দ্য পয়েন্ট লজিক দিয়ে সমালোচনা করুন, কিন্তু দিন শেষে সবাইকে একটু সম্মানটা করি। এখন আমি যদি বলি যে আপনি আমাকে নিয়ে ভাবতে হবে না, তাহলে এটা একটা অসম্মান ফিল হয় আমরা তো জামাতের ছাত্র সংগঠনের কাছ থেকে এই স্লোগানও প্রথম শুনছিলাম যে টিনের চালে কাওয়া, এই ধরনের স্লোগানও তারা প্রথম দিয়েছিল, তাই না? এত নোংরা, আমাদের দলের চেয়ারম্যানকে নিয়ে তারা নোংরা স্লোগান দিয়েছিল। তারা এখন আমাদেরকে বলে যে সম্মানের শিক্ষা নিতে হবে তাদের কাছ থেকে। ভালো কথা, সম্মান আগে নিজেরা শিখলে তো আপনি অন্যকে সম্মান করলেই তো আপনি সম্মান পাবেন, তাই না? আমি যদি আপনাকে সম্মান না করি, আপনি আমাকে করবেন? আপনি করবেন না। সারাক্ষণ যদি আপনি আমাকে মানে ইগনোর করেন, সারাক্ষণ যদি আপনি আমাকে খোঁচান, সারাক্ষণ যদি আপনি আমাকে যা তা বলেন, তারা মনে করেছিল তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, তাদের জন্য পথ পরিষ্কার। তাদের নেতা বলছিল যে আওয়ামী লীগের আমরা ক্ষমা করে দিছি, তারা মানে সব মানে সুজা পেয়ে গেছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমাদের নেতা ফিরে এসেছেন। আমাদের সময় নেই, শেষ করতে হচ্ছে। আমরা আশা করব আপনারা পারস্পরিক আক্রমণ বাদ দিয়ে নির্বাচনী জনসভাগুলোতে, প্রচার সভাগুলোতে নিজেদের কথাগুলোই তুলে আনবেন এবং মানুষ এটাও শুনতে চায়, নতুন কথা শুনতে চায়, পারস্পরিক আক্রমণটা আর চায় না। এটা মানুষের মনের কথা, এটা জুলাই বিপ্লবের কথা, এটা জুলাই আন্দোলনের কথা, এবং এইটাই আপনাদের কাছ থেকে চায়। বিশেষ করে যারা তরুণ নেতৃত্ব, আপনিও বয়স বেশি হলেও, জাহিদের চেয়ে অনেক বেশি বয়স হলে আপনি কিন্তু তরুণদের প্রতিনিধিত্ব করছেন, এবং জাহিদ তো একবারেই বলা যায় যে রাজনীতিতে, ছাত্র রাজনীতি বাদ দিয়ে এখানে আসছেন। তো আপনাদের উপর সারা জাতি, সারা দেশের মানুষ অনেক আশা করে। আমাদেরকে একটু বলার সুযোগটা রাখেন যেন, এটা অনুরোধ। এবং
সমালোচনা করার সুযোগটা তাদেরকে দিবেন, তরুণ নেতৃত্বকে। এই প্রত্যাশা নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে সমালোচনাটা যাচ্ছি। শালীন আপনাদের হলে ঠিক দুইজনকে অসংখ্য ধন্যবাদ শালীন, আমাদের যৌক্তিক স্টুডিওতে সমালোচনা। আসার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।